দ্রুত যে ফ্যাসিস্ট শাসনের অবসান হবে এটা কিন্তু আমরা অনেকেই চিন্তা করি নেই। আমরা 17 বছর ধরে বিএনপি সংগ্রাম করে আসছে, কত নেতা গুম হয়েছে, নিহত হয়েছে, অসংখ্য মিথ্যা মামলার শিকার আমরা হয়েছি, রাজপথে বারংবার বিলম্বিত হয়েছি, নির্যাতিত হয়েছি। তবুও মনে হতো যে এই শাসন যে কবে অবসান হবে আমাদের মনে কোনো দৃঢ় প্রতীতি ছিল না। আমার মনে হয় এক আল্লাহর তরফ থেকেই এই গজব নেমে এসেছে এই ভয়াবহ দলের উপরে। একটা রাজনৈতিক দল যে এত হিংস্র হতে পারে কল্পনার বাইরে। আজকাল আগে তো দেখা যেত না, এখন মিডিয়াতে বিভিন্ন যে সমস্ত অপকর্ম দেখি একজনে, একটা সংসদ সদস্য কিংবা একটা পৌরসভার চেয়ারম্যান, এরা যে এত অপকর্ম করতে পারবে, এইভাবে তাদের প্রত্যেকের বাড়িতে টর্চার সেল আছে, যাকে তাকে ধরে নিয়ে বিরুদ্ধ মতবাদের ব্যক্তিদেরকে কত হয়রানি করতে পারে। ফেসবুকে একটা লাইক দিলে তার জীবনে কত অমানিসা নেমে আসে। অদ্ভুত সব ভয়াবহ সব নির্যাতনের দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি। শেখ হাসিনা একজন মহিলারা মাতৃরূপী, তাদের কাছ থেকে তো আমরা কোমল স্বভাবের আচরণ আশা করি। যেইভাবে মানুষজনকে হত্যা করেছে এবং যাওয়ার আগেও তিনি যেভাবে বাহিনী প্রধানদেরকে বলেছেন যে আরও 10,000 লোক খতম করে দাও, মানুষ মারা কোনো ব্যাপারই না, মানুষ পোকামাকড়ের চেয়েও অদম হয়ে গিয়েছে। এসব দেখলে আমার মনে প্রত্যেক দিন রাত্রে ঘুমোতে যাওয়ার সময় মনে হয়, যদিও একটা রাজনৈতিক দল করি, আমাকে যদি সৃষ্টিকর্তা একটা বর দেন বা আমার একটা উইশ যদি গ্রান্ট করেন যে একটা জিনিসই তুমি চাইলে সেটা পাবে, আমি আমার দলের জন্য কোনো কিছুর জন্য, নিজের জন্য, পরিবারের জন্য কিছুই চাইবো না। আমি খালি একটা জিনিস চাইবো, আল্লাহ এই আওয়ামী লীগ যেন আর ফেরত না আসে বাংলাদেশে। আর কোনো কিছু আমাদের আর কোনো কিছু চাওয়ার নাই। এখন এত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে দেশে একটা পরিবর্তন এসেছে। প্রত্যেকটি রাজনৈতিক দল এবং চূড়ান্ত পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ জীবনের বিনিময়ে, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে একটা পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। 1971 সালে তরুণ ছিলাম, সেনাবাহিনীর একজন তরুণ ক্যাপ্টেন হিসাবে 71 সালে যুদ্ধ করেছি। আমার অধীনে 500 ছাত্র ছিল, তাদেরকে আমি যশোর কুষ্টিয়া অঞ্চল থেকে রিক্রুট করেছি আমার ব্যাটালিয়নে। তাদেরকে মাত্র 1.5 মাসের ট্রেনিং দিয়েছি, তারা দুঃসাহসী যোদ্ধায় পরিণত হয়েছিল। বিভিন্ন রণাঙ্গনে কামানের গোলা অতিক্রম করে, মাইনফিল্ড অতিক্রম করে, মেশিন গানের তীব্র গুলি বৃষ্টির মধ্যে দিয়ে এই তরুণ ছাত্ররা গিয়ে পাক বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের সাহস দেখে অভিভূত হয়েছি। কিন্তু এবারে যে ঢাকার রাজপথে যে যুদ্ধ করলো যে ছাত্ররা, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তাদের পিতামারাও তাদের পাশে দাঁড়িয়ে রয়েছে। এই যে নিরস্ত্র জনতার সাহস, তখন সশস্ত্র ছাত্রদের বীরত্ব দেখে অভিভূত হয়েছি, এবার নিরস্ত্র ছাত্র জনতার সাহস দেখে হতবাক হয়েছি। ধারণা অনেক সময় ভাবতাম যে পরিণত বয়স হয়েছে, আমার বয়স মাত্র 80 বছর, ভেবেছিলাম যে গণতন্ত্র আর দেখতে পাবো না। কিন্তু এই যে আবার যে একটা গণতন্ত্র দেখতে পেলাম বা গণতন্ত্রের সুযোগ সৃষ্টি হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার, এটি দেখে অত্যন্ত অভিভূত হয়েছি। এবং নিজেদেরকে অনেক সময় আমরা এখানে সবাই সারা পৃথিবী ঘুরেছি, বিভিন্ন দেশে গিয়েছি, বাইরে গেলেই আমাদের পাসপোর্টটা নিয়ে একটা হীনমন্যতা বোধে আক্রান্ত হতাম। কিন্তু এখন মনে হয় যে আমরা পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র বাংলাদেশ, যাদের এমন মানব সম্পদ আছে, যারা খালি হাতে ট্যাঙ্কের সামনে যেতে পারে, হেলিকপ্টার গানশিপের সামনে বুক ফুলিয়ে দাঁড়াতে পারে নিরস্ত্র জনতার। এর চেয়ে সাহসী জনতা পৃথিবীতে আর কোথাও নাই। এবং আমরা অত্যন্ত ভাগ্যবান বাংলাদেশের নাগরিক হিসাবে জন্মগ্রহণ করেছি। এই দেশের অনেক ভবিষ্যৎ আছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা বিশ্ব দেখেছে বাংলাদেশের মানুষ কত সাহসী, তারা দেশকে কতটা ভালোবাসে, এই দেশের প্রতি তাদের কত মমত্ববোধ। শুরু হয়েছিল শুধুমাত্র এমনই একটা এমন একটা ইনোসেন্ট দাবি নিয়ে যে আমরা পাশ করার পরে যেন মেধার ভিত্তিতে একটা চাকরি পাই। এর চেতে আর ইনোসেন্ট দাবি কি হতে পারে যে আমার যোগ্যতা অনুসারে আমাকে একটা চাকরি দিও। এইটা করতে গিয়ে জীবন দিতে হবে, এটার জন্যে রাজাকার গালাগালি শুনতে হবে, এটার জন্য এত মানুষের দিনের পর দিন রাজপথে দাঁড়িয়ে থাকতে হবে, বৃষ্টিতে ভিজতে হবে, পুলিশের লাথি খেতে হবে। অদ্ভুত একটা দেশে পরিণত করেছে শেখ হাসিনা। এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে।
এমন মানে একটা একটা রাজনৈতিক দল এত নৃশংস হতে পারে, এইভাবে মানুষ এই যেসব পরিবার থেকে গুম করা হয়েছে তাদের যখন মিডিয়াতে দেখি, তাদের এই মায়ের কান্না যখন শুনি, বুড়ো দাড়িওয়ালা মানুষ বাবার কান্না যখন দেখি, পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তিরাকে এইভাবে তারা গুলি করে হত্যা করলো, এটি দেখে অত্যন্ত মর্মবেদনা আমাদের প্রত্যেকের মানুষ জাগে এবং মনে হয় যে আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের তো আগেও সরকার ছিল, এখনও সরকার আছে, এরা কি করছে, কেন আমাদের এই সুন্দর দেশটাকে আমরা গড়ে তুলতে পারছি না। এই সরকার গঠিত হয়েছে জনরায়ে, জনগণের ইচ্ছায়, কিন্তু যতই দিন যাচ্ছে ধীরে ধীরে আমরা হতাশাগ্রস্ত হচ্ছি। প্রফেসর ইউনূস দেশের কৃতি সন্তান, সারা বিশ্বব্যাপী তার পরিচিতি, তিনি বিদেশে বাংলাদেশের ফেস, এবং তিনি এর চাইতে যোগ্যতর কোনো ব্যক্তি এই মুহূর্তে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য আমরা পেতাম না। এবং আরেকটা বড় কথা হলো যে তিনি ক্ষমতায় থাকতেও চান না, তাকে আগেও অফার করা হয়েছিল, থাকেননি, এখনও যে তিনি খুব এনজয় করছেন মনে হয় না। কিন্তু তিনি একটা কথা আমাকে বলতেই হচ্ছে, তার টিম সিলেকশনটা ঠিক হয়নি। তিনি যাদেরকে সাথে নিয়েছেন এদের অনেকের আজীবন ক্ষমতায় থাকার ইচ্ছা আছে, প্রকাশ করতে হয়তো পারেন না, কিন্তু ভাবভঙ্গিতে মনে হয় কি সংস্কারে কত টাইম লাগতে পারে। তারা একটা এই 6টি সংস্কারের যে 6টি কমিশন তিনি করেছেন, এটার প্রজ্ঞাপন করতেই 20 দিন সময় লেগেছে, যেটা 2 দিনের বেশি লাগার কথা না। এইভাবে এতে যে সাধারণ মানুষ যে হতাশ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে যে পতিত শক্তি আবার শক্তি সঞ্চয় করছে, আনসার বাহিনী পর্যন্ত কু করতে চায় দেশের, এমনই তারা দুর্বল একটা সরকার আমরা পেয়েছি। সুতরাং এখন তাদেরকেও বুঝতে হবে। প্রফেসর ইউনূস তার একজন উপদেষ্টাকে 4-5টা করে মন্ত্রণালয় দিয়েছেন, এটি একজনের পক্ষে সুবিচার করা সম্ভব নয়, বিশেষ করে এদের কোনো অভিজ্ঞতাই তো নাই। সুতরাং তো এই ব্যাপারে তার চিন্তা করতে হবে। দেশে অনেক কৃতি সন্তান আছে, যদি রাজনীতি নিরপেক্ষ অরাজনৈতিক ব্যক্তি চান তাদের মধ্যে থেকেও ভালোদেরকে নিয়ে দায়িত্ব দেন। দরকার হলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র যারা এই বিপ্লবকে ধারণ করে আছে তাদের মধ্যে থেকে আরও লোক নেন, কিন্তু আওয়ামী লীগের টিমে খেলে এসেছেন অতীতে, তাদেরকে আর এই মন্ত্রী পরিষদে আমরা দেখতে চাই না। বিপ্লবের চেতনা ধারণ করে না এমন অনেক ব্যক্তি বর্তমান উপদেষ্টা পরিষদে রয়েছেন, এদের মধ্যে 2-1 ছাড়া কেউ এই অংশগ্রহণ করেন নাই, ফেসবুকে একটা স্ট্যাটাস দেন নাই হাসিনা সরকারের বিরুদ্ধে, এখন দিব্যি এখানে বসে এসে জনগণকে নসিহত করছেন। যাই হোক, আমি মনে করি তারা বারবার আমাদের দল থেকেও বলা হয়েছে একটা রোড ম্যাপ দেওয়ার জন্যে, তারা রোড ম্যাপ দেন নেই। এত কথা উপদেষ্টারা বলে, অনেক কথা তারা বলেন, একটা বিষয়ে তাদের কথা শুনতে পাওয়া যায় না যে নির্বাচনটা কবে হবে, কিংবা ইলেকশন কমিশন তারা কবে গঠন করবেন। ইলেকশন কমিশন গঠন করা এবং অরাজনৈতিক এবং বিজ্ঞ ফেয়ার মাইন্ডেড লোকজনকে নিয়ে এই এই নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমাদের পাশের দেশ ভারত, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, তাদের অনেক কিছুই আমরা পছন্দ করি না, কিন্তু তাদের দেশে গণতন্ত্র আছে। তারা নির্বাচন কমিশন করে, সরকার প্রধান, বিরোধী দলের নেতা, চিফ জাস্টিস, 3 জনে বসে ঠিক করে দেয় নির্বাচন কমিশন। আমাদের দেশে এই ধরনের চিন্তাভাবনা তারা করতে পারেন। দ্রুত যদি আইন পরিবর্তন করতে হয় অর্ডিন্যান্সের মাধ্যমে দ্রুত 1 সপ্তাহের মধ্যে করা যায়। আইনটা যদি বদলাতে হয় বদলান, কিন্তু দ্রুত অবিলম্বে একটি নির্বাচন কমিশন আপনারা গঠন করুন। আপনাদের প্রধান কাজ হলো একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। এটি সবাই উপলব্ধি করেন বলে আমার মনে হয় না। যাই হোক, এটি সকালবেলা ঘুম থেকে যখন উঠবেন, প্রথমে উঠে আগে এই সংকল্পবদ্ধ হবেন যত শীঘ্র সম্ভব জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করতে চাই। জনগণ বেছে নেক, তারা বিএনপি দেখ, জামাত ইসলাম দেখ, যাকে খুশি তাকে দেখ। আরেকটা জিনিস আমি মনে করি, এই দল আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তারা যে ক্ষতি করেছে বাংলাদেশে 1971 সালে 16ই ডিসেম্বর পর মনে করেছিলাম সুন্দর একটা দেশ আমরা পাবো, গণতন্ত্র চিরদিন থাকবে বাংলাদেশের বুকে, কোনো বৈষম্য থাকবে না, মানবিক মর্যাদা, সাম্য, সামাজিক ন্যায় বিচার অবিলম্বে প্রতিষ্ঠা হবে, 16ই ডিসেম্বর আমরা মনে করেছিলাম। কিন্তু যতই দিন গিয়েছে আস্তে আস্তে আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনা দূরে সরে গিয়েছে, পেয়েছি একটা একদলীয় রাষ্ট্র বাকশাল। সুতরাং দেখাই যাচ্ছে
অতীতে তারা যেভাবে রাজনৈতিক কর্মীদেরকে হত্যা করেছেন, জাসদের 30,000 কর্মীকে তারা হত্যা করেছে, দেশ থেকে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছে, কত হত্যা গুম তখন থেকে তারা শুরু করেছে। তারপরে এই বাংলাদেশে দ্বিতীয়বার আবার ক্ষমতার সুযোগ পেয়ে এবার তো যেইভাবে বিরোধী দলের দমন তো করেছে, কিন্তু দেশের অর্থনীতিকেও ফোকলা করে দিয়ে গেছে।